Hello everyone, this is Priyanka, your English teacher, and welcome to you all in my special English classes. যেটা তোমরা পেতে চলেছো টিচার্স ডে উপলক্ষে একটা উইক। আমি পুরো গ্রামারের কিছু ইম্পর্টেন্ট জিনিস বা ফান্ডামেন্টাল ইংলিশের ক্লাসগুলো তোমরা পেতে চলেছো ইউটিউব চ্যানেলে, এবং আমার ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টকে আমি ওয়েলকাম জানাই। এবং তোমাদের জন্য আমি ডিসাইড করেছি কিছু কিছু তোমরা বেসিক কনসেপ্টিভ ক্লাস ইংলিশের ওপর পেতে চলেছো, যাতে করে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি বিল্ড হোক। যেটা আমি বারবার তোমাদের বলতে শুরু করি যে মুখস্থ করো না, বিকজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ ভেরি বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সেটা যদি তোমরা একটু কনসেপচুয়াল ক্ল্যারিটি বজায় রেখে পড়তে শুরু করো, একটু সেন্স বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে গিয়ে দেখবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার প্রতি তোমাদের যে ভয় বা ভীতি কাজ করে সেটা কিন্তু করবে না। তো আজকের দিনটা ভীষণই স্পেশাল। তোমরা জানো যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এবং যাকে আমরা কি বলে থাকি, যিনি হচ্ছেন আমাদের সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন প্রথম আমাদের দেশের, ঠিক আছে। এবং তার জন্মদিন হচ্ছে 5ই সেপ্টেম্বর আমরা সেলিব্রেট করে থাকি। তিনি হচ্ছেন স্পেশালি 1888-এ জন্মগ্রহণ করেন, এবং তিনি হচ্ছেন বাই প্রফেশন তিনি কিন্তু শিক্ষক ছিলেন, ঠিক আছে। অ্যান্ড আমরা জানি বিশ্বের নানা জায়গায় তিনি কি করেছেন, শিক্ষকতা করেছেন, নানা রকম বড় বড় ইউনিভার্সিটিতে তিনি পড়িয়েছেন, এবং তিনি হচ্ছেন ফিলোসফিতে মানে ফিলোসফির তিনি শিক্ষক ছিলেন, এবং সেটা নিয়েই তিনি পড়াশোনা করেন, এবং স্টুডেন্টদের কাছে একটা খুব সুন্দর বা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা তৈরি করে ফেলেন, যেটা আমাদের শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে প্রত্যেকের যেটা এম বা লক্ষ্য থাকে যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের মনে জায়গা করে নিতে পারবো। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু সেই জায়গাটা করে উঠতে পেরেছিলেন, যে কারণে যখন তার নাম ঘোষণা করা হয় যে তিনি ইন দ্য ইয়ার অফ 62-তে, ঠিক আছে, যখন তাকে ঘোষণা করা হয় যে তিনি হচ্ছেন সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবেন, তো তখন কিন্তু তার স্টুডেন্টরা ভীষণ আপ্লুত হয়ে ওঠে এই নিউজে যে আমরা সেকেন্ড প্রেসিডেন্ট হিসাবে আমাদের স্যারকে পেতে চলেছি। এবং স্টুডেন্টরা এটা ডিসাইড করেন যে তার এই সুন্দর মুহূর্ত বা এই যে মেমোরেবল ডে, সেটাকে কিভাবে সেলিব্রেট করা উচিত। সেটাকে সেলিব্রেট করা উচিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন। তো স্টুডেন্টরা বায়না জুড়ে দেয়, তারা বলে যে স্যার আপনার বার্থডে আমরা সেলিব্রেট করতে চাই, যেটা 5ই সেপ্টেম্বর আমরা সেলিব্রেট করতে চাই। এবং তিনি এত সুন্দর মানসিকতার অধিকারী, তিনি কিভাবে আনসার দেন সেটার তিনি বলেন যে শুধু আমি কেন, সমস্ত টিচার হচ্ছে আমাদের এই সমাজ গড়ে তোলার পেছনে তাদের অবদান গুরুত্বপূর্ণ। তো আমার জন্মদিন যখন তোমরা সেলিব্রেট করতেই চাইছো, তাহলে আমার এই স্পেশাল দিনটা তোমরা সমস্ত টিচারদের জন্যই উৎসর্গ করো, অর্থাৎ সমস্ত টিচারদেরকে উদ্দেশ্য করে এই দিনটা পালন করা হোক। এবং তার ইচ্ছা অনুসারেই আমরা এই 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি। ওকে, অ্যান্ড দেখো আর তো কিছু বলার নেই আমার, কারণ উনি এত ভালোভাবে স্টুডেন্টদের মনে যখন জায়গা করতে পেরেছেন, এবং উনি একমাত্র শিখিয়েছেন যে শিক্ষকরা হচ্ছে সমাজ তৈরি করার একটা বড় স্তম্ভ, রাইট। অ্যান্ড তোমাদের ক্ষেত্রেও আমার একটা ছোট্ট মেসেজ যে প্লিজ তোমরাও হচ্ছে মানুষের মতো মানুষ হয়ে ওঠো, এবং জীবনে তোমরা প্রথম শিক্ষক শিক্ষিকা হিসাবে নিজের বাবা মাকে পাবে, তো তাদের জন্য তোমাদের সম্মান যেন কোনোদিনও ক্ষুণ্ণ না হয়, তাদের প্রতি যেন সম্মান ভালোবাসা তোমাদের বজায় থাকে। এছাড়াও আমরা আমাদের জীবনে চলার পথে অনেকের তরফ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়ে থাকি, তো প্রত্যেককেই তাদের প্রাপ্য সম্মানটুকু বা যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ মানুষ কিন্তু শিক্ষা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, তাই না? মানুষ এডুকেটেড হয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি, এবং তাদের ঝুড়িতে অনেক রকম ডিগ্রি এসে পৌঁছাতে পারে, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া কিন্তু
অনেকটা ডিফিকাল্ট টাস্ক, অ্যান্ড সেটা হচ্ছে তোমাদেরকে করে তুলতে হবে। নিজেরাও মানুষের মতো মানুষ হও, সবাইকে যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে নিজের বাবা মাই হোক বা ছোটবেলায় যে টিচারদের কাছে পড়েছো তাদের জন্যও হোক, তাদের জন্য যেন বরাদ্দ সম্মানটুকু তোমাদের থাকে, এবং তোমরা যে ভবিষ্যৎ প্রজন্মকেও তৈরি করবে বা সমাজের জন্য তোমরা যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করবে সেটাও যেন তোমরা নিষ্ঠার সাথে পালন করতে পারো। তো আশা করি তোমাদের যে ক্লাসেসগুলো আমি প্রোভাইড করতে চলেছি শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের ভালো লাগবে। বিকজ ফান্ডামেন্টাল ইংলিশের ক্লাস, আমি যখনই ইংলিশের ক্লাস করাতে যাই তখনই বেশিরভাগ স্টুডেন্ট, মানে প্রায় 80% স্টুডেন্টদের কিন্তু সমস্যা হয়ে থাকে বেসিকে। তারা বেসিকটা তাদের কাছে ক্লিয়ার নয়, যে কারণে হয়ে ওঠে কি না তাদের কাছে ইংলিশ সাবজেক্টের প্রতি ভয়ের জন্ম নেয়। তো দেখো, ইংলিশ ইজ আ ভেরি বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। তুমি যদি সুন্দরভাবে পড়ো বা ইন্টারেস্ট নিয়ে পড়ো, কনসেপ্ট বিল্ড করতে করতে পড়ো, তাহলে আমার মনে হয় না যে ইংলিশের প্রতি তোমাদের আর কোনো ভয় কাজ করবে। ঠিক আছে? তো দেখো, আমি স্পেশালি তোমাদের জন্য আমি অনেক কিছু ব্যাচ অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। তো ইতিমধ্যেই হচ্ছে ইংলিশ এবং ম্যাথ স্পেশাল তোমরা ব্যাচ পেতে চলেছো, অ্যান্ড সেটা পুজোর পর থেকেই শুরু হবে। এই রিলেটেড তোমরা আরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, অ্যান্ড সেখানে কিন্তু তোমাদের অফলাইন ব্যাচেরও ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র আমরা ইংলিশ এবং ম্যাথস স্পেশাল শুরু করছি, এবং এরপরে তোমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমি বাদবাকি ক্লাসেসগুলো করার বা বাকি সাবজেক্টের ওপর ব্যাচ আনার চেষ্টা করব। ঠিক আছে? তো অনেকদিন পরে তোমাদের সাথে আমার ইউটিউবে দেখা হচ্ছে, অ্যান্ড এই পুরো গোটা উইকটা তোমরা হচ্ছে গ্রামারের ওপর ক্লাসেসগুলো পেতে থাকবে এবং তোমরা তোমাদের কনসেপ্ট বিল্ড করতে থাকো। ঠিক আছে? তো ক্লাসেসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, যে সমস্ত বন্ধু বান্ধবের মনে হচ্ছে এটা দরকার তো তাদের সাথে শেয়ার করো, অ্যান্ড চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে শুরু করি আমরা বেসিক কনসেপ্টের ক্লাস। ঠিক আছে? বেসিক কনসেপ্টের ক্লাস, যেখানে আমরা কি পাবো, যেখানে আমরা প্রথমে শিখব, আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখছি, এই ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমরা প্রত্যেকটা জিনিস দেখবে স্টেপ বাই স্টেপ শিখে থাকি। সেটা আমাদের মাতৃভাষাই হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, সেটা আমরা কি করি না স্টেপ বাই স্টেপ শিখে থাকি। কিভাবে স্টেপ বাই স্টেপ শিখি? কোনো ল্যাঙ্গুয়েজ আমরা হঠাৎ করে বলতে শুরু করি না বা লিখতে শুরু করি না। প্রথমে আমরা কি শিখি না, প্রথমে কিন্তু আমরা সাউন্ড শিখি, সাউন্ড। ঠিক আছে? প্রথমে আমাদের কি শিখতে হয়? প্রথমে কিন্তু আমাদের সাউন্ড শিখতে হয়। অ্যান্ড উই নো যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 44 সাউন্ডস আছে, যার মধ্যে আমরা 20 হচ্ছে আমরা জানি ভাওয়েল সাউন্ড, এবং বাকি 24 হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড থাকে। ওকে? তো সাউন্ড আমরা শিখে নিলাম। সাউন্ডের পরে আমরা কি শিখি না, সাউন্ডের পরে গিয়ে আমরা কি শিখি না লেটার। লেটার, তো লেটার্স কটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে? অবশ্যই 26 বা 26টা লেটার আছে। অ্যান্ড আমি অনেক স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে অ্যালফাবেট কটা আছে। এখন যে কটা স্টুডেন্ট বা যারা জানো তারা ভেরি গুড, এখন অনেক স্টুডেন্টের কাছ থেকে আমি আনসারটা ভুল পেতাম। তারা কি বলতো না 26টা অ্যালফাবেট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দেখো, অ্যালফাবেট 26টা ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26টা লেটার আছে, অ্যান্ড সেই লেটারগুলো নিয়ে হচ্ছে আমরা তৈরি করি অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটাই রয়েছে, যেটাকে তোমরা বাংলায় বলে ফেলো বর্ণমালা, তাই না? তো বাংলায় যেটা বর্ণমালা, ইংলিশে সেটাই অ্যালফাবেট। তো অ্যালফাবেট তো একটাই থাকবে, তার আন্ডারে হচ্ছে আমরা 26টা লেটার দেখতে পাই। ক্লিয়ার? তো এবার তোমাদের মনে হবে ম্যাম আমরা তো অ্যালফাবেটসও শুনেছি, অ্যালফাবেটসও শুনেছি, অ্যালফাবেটস অ্যালফাবেটস যখন শুনেছো, এই অ্যালফাবেটসটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড। ওকে? অ্যান্ড যখন আমরা নাউন পড়বো, তো নাউনের এরকম অনেক সিরিজ পড়বো, যেখানে হচ্ছে যখন একটা ওয়ার্ড এর সাথে এসিএস অ্যাড হয় তখন তার ওয়ার্ডের মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? কারণ এটা একটা ডিফারেন্ট ওয়ার্ডের জন্ম দিয়ে দেয়। যেখানে অ্যালফাবেট মানে, যেখানে অ্যালফাবেট মানে তোমরা জানবে বর্ণমালা, যার আন্ডারে হচ্ছে
26টা লেটার থাকে, কিন্তু যখনই তোমরা অ্যালফাবেটস অনেক জায়গায় ইউজ হতে দেখবে, অ্যালফাবেটস কিন্তু সেখানে ল্যাঙ্গুয়েজ ডিনোট করে, বেসিক ল্যাঙ্গুয়েজ। তখন অ্যালফাবেটস মানে মিনিং কি হয়ে যায়, বেসিক ল্যাঙ্গুয়েজের সেন্স আমাদের প্রোভাইড করতে থাকে। তো যখন আমরা নাউন পড়বো এই বিষয়গুলো কি হবে, আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখলাম, প্রথমে আমরা সাউন্ড শিখলাম, তারপর আমরা কি দেখলাম, লেটার্স দেখলাম, অ্যান্ড তারপর হচ্ছে সেটা নিয়ে তৈরি হচ্ছে আমাদের কি, অ্যালফাবেট। ওকে, অ্যান্ড তারপরে গিয়ে এর পরের স্টেপ কি, এটা মুছে দিলাম। এর পরের স্টেপে গিয়ে আমরা কি শিখছি, পরের স্টেপে গিয়ে আমরা শিখছি ওয়ার্ড, তাই না, ওয়ার্ড শিখছি। অ্যান্ড ওয়ার্ড যখন আস্তে আস্তে 2-3টে করে ওয়ার্ড শিখছি, তারপরে গিয়েই পরের স্টেপে আমরা কি শিখছি, কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না, কি শিখছি, গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, অ্যান্ড এই গ্রুপ অফ ওয়ার্ডস কি, গ্রুপ অফ ওয়ার্ডস কেও আমরা দুটো নাম দিয়ে ফেলেছি। কি নাম দেওয়া হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই গ্রুপ অফ ওয়ার্ডস কে কিছুকে বলা হয় কি, ফ্রেজ, অ্যান্ড কিছু গ্রুপ অফ ওয়ার্ডস এর নাম হচ্ছে ক্লজ দেওয়া হয়েছে, ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা কি শিখে ফেললাম, প্রথমে আমরা হচ্ছে ওয়ার্ড শিখে ফেললাম, তারপর হচ্ছে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখতে শুরু করলাম, এন্ড তখনই আমরা কি শিখলাম, কিছু গ্রুপ অফ ওয়ার্ডস শিখলাম। সেই গ্রুপ অফ ওয়ার্ডস কে আবার দুটো নামকরণ করা হয়, একটাকে আমরা কি বলি, ফ্রেজ বলি, আর একটাকে আমরা হচ্ছে ক্লজ বলে থাকি। ঠিক আছে, যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, এটা তোমরা ইন্ট্রোডাকশন হিসাবে শুনতে শুরু করো, যে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেউ যদি মনে করে আমি একদিনে শিখে যাব, ইট ইজ নট পসিবল। তোমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। ওকে, এন্ড স্টেপ বাই স্টেপ শিখতে গেলে প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও স্টেপ বাই স্টেপ, বা যে কোনো তোমার মাতৃভাষাও তুমি স্টেপ বাই স্টেপ শিখেছো, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তুমি যদি একেবারে তুমি অনেক কিছু শিখতে যাও, সেখানে তুমি মানে মুখোমুখি হবে ডিসঅ্যাপয়েন্টমেন্টের, এন্ড যেখানে গিয়ে তোমাদের মনোবল ভেঙে যাবে এবং মনে হবে কি যে আমরা হয়তো আর ইংলিশটা শিখতে পারবো না, কিন্তু নয়। তুমি যদি একটু পেশেন্স রেখে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শেখো, ইজিলি তোমরা এই ল্যাঙ্গুয়েজটাকেও আয়ত্তে আনতে পারবে। এখন যা কম্পিটিটিভ এক্সামিনেশনের যে জিনিসপত্র বা যে মানে ধাঁচটা দেখছো কোয়েশ্চেন পেপারে, সেখানে ইংলিশ ছাড়া কিন্তু কোনো গতি নেই, তোমাকে ইংলিশ পড়তেই হবে। আগে এটা ধারণা ছিল যে একটা মানে সাবজেক্ট আমি যখন জানি না, তাহলে কি করব, অন্য সাবজেক্ট পড়ে সেটা মেকআপ করে দেবো, বাট এখন আর সেই কনসেপ্ট কিন্তু, বা এখন এই চিন্তা ভাবনা রাখা কিন্তু দুষ্করজনক ব্যাপার। তাহলে কিন্তু যা কম্পিটিশনের যুগ, তোমাকে পিছিয়ে থাকতে হবে, বাকিরা কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে। তো তার থেকে ভালো হার্ড ওয়ার্ক করো, এবং তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক। কেন স্মার্ট ওয়ার্ক, আমাদের এই যে একাডেমিক রিলেটেড পড়াশোনা, যেগুলো আমরা স্কুল কলেজ লেভেলে করে এসেছি, একাডেমিক রিলেটেড পড়াশোনা আমাদেরকে করতে হবে না। কম্পিটিটিভ এক্সামিনেশনে যে ইংলিশ আসে সেটা হচ্ছে ফাংশনাল গ্রামার আসে। ওকে, অর্থাৎ অবজেক্টিভ ইংলিশের ওপর আমাকে নজর দিতে হবে, অ্যান্ড ফাংশনাল গ্রামার আমাকে শিখতে হবে। তোমাকে নাউনের ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করবে না, নাউনের ফাংশনের ওপর তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমাকে কি করতে হবে, বেসিক কনসেপ্ট তো বিল্ড করতেই হবে। এবং সেই বেসিক কনসেপ্টগুলো কেন লাগবে না, বাদবাকি যে সাবজেক্ট, বাদবাকি যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো আমি পড়বো, সেটা আমাকে বোঝার জন্য, আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আনার জন্য সাহায্য করবে এই বেসিক কনসেপ্টগুলো। তো একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের যে স্পেশাল ইংলিশের ব্যাচ আসছে, সেখানে তো আমি করাবই, এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে পড়ার ধরনটা, বা তোমরা কেমন টাইপের ক্লাসেসগুলো পেতে চলেছো। তো ভয় একদমই রাখলে চলবে না, যাদের শেখার ইচ্ছা আছে, যারা ভালো নাম্বার গেইন করতে চাইছো, তারা ক্লাসেসগুলো দেখো এবং তারপরে তোমরা ডিসিশন নাও। ঠিক আছে, তো দেখো আমরা কি বললাম না, ওয়ার্ড শিখি, তারপর আমরা কিছু গ্রুপ অফ ওয়ার্ড শিখি, যাকে আমরা ফ্রেজ এবং ক্লজ নামে চিনি। কেন এই দুরকম নামকরণ দেওয়া হলো, কারণ দুটো গ্রুপ অফ ওয়ার্ড দুরকম, কারণ দুজনের ধরন আলাদা, দুজনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আলাদা, রাইট। অর্থাৎ দেখো, ফ্রেজের মধ্যে আমরা কি জানি না, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আমরা খুঁজে পাই না। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আমরা পড়বো, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়
ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তো সেটাকে আমরা জেনারেলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি, অনেকে কনকর্ড বলে থাকে, অনেকে আবার সিনট্যাক্স বলে থাকে, এক এক রকম নাম। তো আমরা জেনারেলি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব তখন কিন্তু এই আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার হবে। তো এখন আমরা যেহেতু বেসিকে রয়েছে, আগে বেসিকটা আমরা দেখে নিই। তো এখানে কি জানলাম, ফ্রেজ এই জন্যই নামকরণ করা হয়, এর মধ্যে আমরা সাবজেক্ট আর ভার্বের কোনো কম্বিনেশন দেখতে পাই না, কোনো এগ্রিমেন্ট খুঁজে পাই না। কিন্তু ক্লজের মধ্যে আমরা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন বা এগ্রিমেন্ট খুঁজে পাই, এখানে পাই না আর এখানে পাই। তার জন্য কি হয়েছে দেখো, দুটো আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। এবার আমরা কি শিখলাম, গ্রুপ অফ ওয়ার্ডস শিখে নিলাম, ফ্রেজ অ্যান্ড ক্লজ শিখে নিলাম। তাহলে শেষের পোর্শনে গিয়ে আমরা শিখছি কি, এবার আমরা শিখলাম হচ্ছে সেন্টেন্স, তারপরে হচ্ছে আমরা সেন্টেন্স শিখি। অ্যান্ড এই সেন্টেন্স অনেকগুলো ফ্রেজ ক্লজ এগুলো অ্যাড করে করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, ঠিক আছে? আমাদের কমপ্লিট সেন্স আমরা প্রোভাইড করি এই ক্লজ অ্যান্ড ফ্রেজ এগুলো অ্যাড করে করে মনের ভাব প্রকাশ করি, অ্যান্ড সেন্টেন্স তারপরে গিয়ে শিখি। বোঝা গেল? তার মানে হঠাৎ করে তুমি ঝাঁপিয়ে পড়ে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়ে ফেলতে পারো না, ঠিক আছে? ইংলিশ এই জন্যই ল্যাঙ্গুয়েজ, এবং সেটাকে তোমাকে স্টেপ বাই স্টেপে শিখতে হবে, অন্য কোনো সাবজেক্টের সাথে তুলনা করলে কিন্তু হবে না। ওকে? অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাইবো যে প্লিজ প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ইম্পর্টেন্ট দিয়ে শেখার চেষ্টা করো, এবং প্রত্যেকটা জিনিসকে পেশেন্স নিয়ে শেখার চেষ্টা করো, তাহলে দেখবে সেগুলো অনেক দিন তোমার মনেও থাকছে। এবং রিভিশন ইজ ম্যান্ডেটরি। আমি যখনই এই যে গ্রামারের ক্লাসই বলো বা ভোক্যাবসের যখন ক্লাস হয়, আমি তখন সবসময় কি বলি যে ভোক্যাবসের ক্লাসে সব থেকে ওল্ড মেথড বা সব থেকে লেন্দি মেথডও বলতে পারো, সেটা হচ্ছে কি না, তোমার রিভিশন দরকার, তোমার লেখার হ্যাবিট দরকার, তোমার পড়ার হ্যাবিট দরকার। এগুলো বাদ দিয়ে ভোক্যাব কখনো ইমপ্রুভ করা যায় না, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এবার সেন্টেন্স দেখে নিলাম। এবার কি বললাম যে একটা সেন্টেন্স, ঠিক আছে, চলো সেন্টেন্স দেখি। একটা সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার হয়, প্রত্যেকটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হয়, সেটা কি না সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের কি হচ্ছে, বেসিক একটা স্ট্রাকচার হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সের বেসিক একটা স্ট্রাকচার হয়। কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া অসম্পূর্ণ, ভার্ব যে সেন্টেন্সে থাকে না সেটা কোনো সেন্টেন্সই হয় না। অর্থাৎ যেমন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট নয়, সেরকম ভার্বের সাবজেক্ট থাকবে না এরকম হতে পারে না, প্রত্যেকটা ভার্বের সাবজেক্ট থাকতেই হবে, ঠিক আছে? কি বললাম, কোনো সেন্টেন্সে ভার্ব নেই এরকম হতে পারে না, আর কোনো সেন্টেন্স কোনো ভার্বের সাবজেক্ট নেই সেটাও হতে পারে না। অর্থাৎ ভার্ব থাকা মানেই তোমাকে সেন্টেন্সের সাবজেক্ট থাকতেই হবে। ক্লিয়ার? তো যখন আমি এই জিনিসপত্র বলেছিলাম, কেউ আমাকে বলেছিল কোনো স্টুডেন্ট যে ম্যাম হোয়াট অ্যাবাউট দিস, অর্থাৎ যদি আমি এরকম বলি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে দেখো ক্লোজ দ্য ডোর, ম্যাম এখানে তো কোনো সাবজেক্ট নেই, আপনি বললেন যে ভার্ব থাকা মানে সাবজেক্ট থাকতে হবে, তো এটা তো ভার্ব, এই ভার্বের তো কোনো সাবজেক্ট নেই। তো এটা ভালো করে দেখো, এগুলোকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আমরা কি করি অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড এগুলো আমরা দেখিয়ে থাকি। ক্লিয়ার? তো কি হলো, এই যে ক্লোজ, এই ক্লোজের যে সাবজেক্ট রয়েছে সেটা আন্ডারস্টুড। কেন আন্ডারস্টুড? এইটা সিনারিও, কখন আমরা বলি ক্লোজ দ্য ডোর, ধরো এই রুমের মধ্যে আমি আর তুমি রয়েছি, তাহলে তোমাকে আমি কি বলতে পারি, ক্লোজ দ্য ডোর। আমি ইউটা মেনশনই করলাম না, কেন? কারণ আন্ডারস্টুড, আমি ক্লোজ দ্য ডোর মানে তোমাকেই বলবো। এখন যদি রুমে তুমি ছাড়া আরো 10-12 জন থাকে, সেখানে আমি ক্লোজ দ্য ডোর বলতে পারবো না, সেখানে কারোর নাম বলে তারপর আমাকে বলতে হবে ক্লোজ দ্য ডোর, ঠিক আছে? তো এখানে যেহেতু সাবজেক্ট আন্ডারস্টুড, তার জন্য আমরা ইউ ইউজ করি না, ইউটা কিন্তু এখানে মেনশন করি না। কিন্তু এই ক্লোজ ভার্বেরও কি আছে, সাবজেক্ট আছে যেটা আন্ডারস্টুড, দ্যাট ইজ ইউ। তার মানে কি, ইউ ক্লোজ দ্য ডোর, অর্থাৎ এই সেন্টেন্সেও ভার্বের সাবজেক্ট আছে। তাহলে বোঝাতে পারলাম যে সেন্টেন্সে ভার্ব তো থাকতেই হবে, অ্যান্ড ভার্ব থাকা মানে প্রত্যেকটা ভার্বের সাবজেক্টও থাকতে হবে, ঠিক আছে? কারণ
এই যে আমাদের বেসিক যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে অপশনাল, ঠিক আছে? অবজেক্টের ক্ষেত্রে কেন অপশনাল চলো একটু দেখে নিই। একটু ভার্ব নিয়ে আমরা ডিসকাস করি। দেখো ভার্বের যদি আমি কাইন্ড জিজ্ঞেস করি, ক ধরনের ভার্ব হয়? দেখো ভার্বের অনেক কাইন্ডস হয়, ঠিক আছে? অনেক রকম ভার্বের হচ্ছে আমরা ক্লাসিফিকেশন দেখে থাকি। একদম যদি বেসিক জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলবে যে ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ভার্ব দিয়ে আমরা শুধু অ্যাকশন ডিনোট করি না, ভার্ব যেমন অ্যাকশন দেখিয়ে থাকে, ভার্ব সেরকম স্টেটও দেখিয়ে থাকে। তার জন্য ভার্বের প্রথম যে ভাগটা আমরা করতে পারি, একটাকে আমরা কি বলতে পারি? স্টেটিভ ভার্ব, ওকে? আর একটাকে আমরা কি বলতে পারি? অ্যাকশন ভার্ব, ওকে? অর্থাৎ যে ভার্ব দ্বারা আমরা 80% ভার্ব দিয়ে আমরা কি দেখিয়ে থাকি? অ্যাকশন ডিনোট করে থাকি। বাট বাকি 20% দিয়ে আমরা কি করি? বাকি 20% দিয়ে আমরা কিন্তু স্টেট ডিনোট করে থাকি। ক্লিয়ার? কিভাবে ক্লিয়ার চলো দেখে নি। চলো দেখে নি কিভাবে। এই যে অ্যাকশন ভার্ব, আমি কি বললাম? আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল। তাহলে দেখো আই এম গোয়িং টু স্কুল, এখানে কি হলো না, এই যে গোয়িং, গোয়িংটা দিয়ে আমরা অ্যাকশন ডিনোট করছি, ঠিক আছে? বাট এখানে আমি কি বললাম? শি ইজ ইল। আর একটা কি বললাম? আই হ্যাভ আ হাউস। দেখো সেন্টেন্স গুলো ভালো করে দেখো, আই হ্যাভ আ হাউস আর আমি বললাম শি ইজ ইল। তাহলে এই যে দুটো কথা লিখলাম বা দুটো সেন্টেন্স লিখলাম, এখানে দেখো এই যে ইজ ভার্ব ইউজ করেছি এন্ড হ্যাভ ভার্ব ইউজ করেছি, এগুলো দিয়ে কিন্তু আমরা কোনো অ্যাকশন ডিনোট করছি না, যেটা আমরা গোয়িং দিয়ে ডিনোট করছি। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে কিছু এমন ভার্ব আছে যেমন হচ্ছে বি ভার্ব বা হ্যাভ ভার্ব, এগুলো দিয়ে আমরা কি করি না স্টেট, পজেশন, পজেশন মানে কোনো জিনিসের ওপর আমার অধিকার, ওনারশিপ, এগুলো হচ্ছে আমরা বুঝিয়ে থাকি স্টেটিভ ভার্ব দিয়ে। আর অ্যাকশন ভার্ব দিয়ে হচ্ছে আমরা অ্যাকশন ডিনোট করে থাকি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কি করলাম না স্টেটিভ ভার্ব দিয়ে আমরা হচ্ছে স্টেট ডিনোট করে থাকি, অ্যাকশন ভার্ব দিয়ে হচ্ছে আমরা অ্যাকশন ডিনোট করে থাকি। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো ভার্ব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। ভার্ব যদি আমরা ভালো করে জানি তাহলে কি হবে, বাদবাকি সাবজেক্ট বাদবাকি যে টপিক গুলো আছে এই ইংলিশ সাবজেক্টের, সেগুলো কিন্তু ক্লিয়ার ইজিলি হয়ে যাবে। তো এই একটা ভার্বের হচ্ছে ধরন বা কি দেখলাম, ক্লাসিফিকেশন দেখলাম। এছাড়াও আমরা ভার্বকে অনেকভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? অনেক রকম ভাবে ভাগ করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট আমরা কি দেখলাম যে আমরা হেল্পিং ভার্ব অ্যান্ড কি দেখলাম, মেইন ভার্ব। অ্যান্ড বেশিরভাগ মেইন ভার্ব দিয়ে আমরা কি করি, অ্যাকশনই ডিনোট করে থাকি, ঠিক আছে? হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। এই হেল্পিং ভার্বের মধ্যে কি কি পড়ে আমরা দেখলাম, বি ভার্ব, আর কি হ্যাভ ভার্ব, আর হচ্ছে ডু ভার্ব, এগুলোকে আমরা কি বলতে পারি, হেল্পিং ভার্ব। অ্যান্ড বাদ বাকি হচ্ছে সবগুলো, যেমন গো, ঠিক আছে? গোটা কি, গোটা হচ্ছে মেইন ভার্ব। বাদ বাকি যে যে ভার্ব দিয়ে আমরা কি অ্যাকশন ডিনোট করে থাকছি সেগুলোকে আমরা কি বলছি, মেইন ভার্ব বলছি। এবার দেখো এই হেল্পিং ভার্ব গুলোকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কেন? একটাকে আমরা বলি কি, এক নম্বর হচ্ছে আমরা বলি প্রাইমারি অক্সিলারি, ঠিক আছে? এই যে প্রাইমারি অক্সিলারি, আর হচ্ছে একটা কি আছে, মডেলস। মডেলস। তো প্রাইমারি অক্সিলারি কাকে বলে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড ডু ভার্ব। তো জেনারেলি এদের সবাইকে আমরা বি ভার্ব বা এগুলোকে আমরা কি বলি, প্রাইমারি অক্সিলারি বলি। কেন বলি, কারণ এই যে বি ভার্ব একে আমরা বা হ্যাভ ভার্ব এগুলোকে আমরা কি করি, মেইন ভার্ব এন্ড হেল্পিং ভার্ব দুভাবেই আমরা ইউজ করতে পারি সেন্টেন্সে। তার জন্য এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। আর মডেলস থাকে, মডেলস কোনগুলো, হ্যাভ, সরি, শ্যাল, ঠিক আছে, শ্যাল, উইল, ঠিক আছে, ক্যান, কুড, এই যে জিনিসপত্রগুলো ইউজ করো দ্যাট ইজ কল্ড মডেলস। ওকে, বোঝা গেল? তাহলে মডেলসও কিন্তু কি হেল্পিং ভার্ব,
হিসাবে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে, বাট এটাকে আমরা হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব দু হিসাবে ইউজ করতে পারি। কাকে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলোকে আমরা ইউজ করতে পারি। যখন বলছি আই এম আ গার্ল, আই এম আ ডক্টর, তাহলে দেখো অ্যাম, অ্যাম হচ্ছে কি বি ভার্বেরই ফর্ম। আমরা দেখবো বি ভার্বের কটা ফর্ম আছে। তো বি ভার্বের ফর্ম দেখো, এখানে কিন্তু অ্যাম ছাড়া আর কোনো কিছুই সেন্টেন্সে কোনো ভার্ব ইউজ হয়নি। অর্থাৎ যখন আমি বলছি আই অ্যাম আ ডক্টর, তাহলে এখানে কি হচ্ছে, আই অ্যাম আ ডক্টর যখন বলছি, তাহলে দেখো অ্যাম, অ্যাম হচ্ছে বি ভার্ব, বি ভার্বেরই একটা ফর্ম। তাহলে বি ভার্ব কিন্তু একাই সেন্টেন্সে ইউজ হয়েছে, তাহলে সেন্টেন্সে মেইন ভার্বও কি এ, মেইন ভার্ব কে এই যে অ্যাম। এবার যদি বলি আই অ্যাম প্লেইং ক্রিকেট, তাহলে আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে দেখো আবার অ্যাম এর সাথে আমরা কি করেছি না, অ্যাম এর সাথে আমরা প্লে কে প্লেইং অ্যাড করেছি, প্লেইং। তাহলে প্লেইং হচ্ছে এখানে কি হয়ে গেল, মেইন ভার্ব হয়ে গেল, এন্ড তখন বি ভার্ব এখানে কি হয়ে গেল, হেল্পিং ভার্ব হয়ে গেল। অর্থাৎ কি জানলাম, সেন্টেন্সে শুধু যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব ইউজ করা থাকে তাহলে সেটা পারফর্ম করে মেইন ভার্ব হিসাবে। কিন্তু এদের সাথে যদি আমরা কোনো মেইন ভার্বের কম্বিনেশন খুঁজে পাই, আরো অন্য কোনো ভার্ব সেন্টেন্সে ইউজ করা থাকে, তখন এরা কি হয়ে যায় হেল্পিং ভার্ব, আর ওটা কি হয়ে যায় মেইন ভার্ব। যেমন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখালাম, প্লেইং এখানে কি, প্লেইং এখানে কিন্তু মেইন ভার্ব, এন্ড বি এখানে কি হেল্পিং ভার্বের কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে নিলাম। আর একটা জিনিস যেটা আমি তোমাদের বললাম যে ভার্বে বি ভার্ব ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্থাৎ বি এর কি কি ভার্ব আছে, বি হচ্ছে নিজেই একটা বেস ফর্ম, বি হচ্ছে নিজেই কি বেস ফর্ম, এবং এছাড়া কি কি আছে বি ভার্বের ফর্ম, অ্যাম, ইজ, আর, আর পাস্টে কি হয়ে যাচ্ছে ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। ওকে, তারপর কি আছে, বি নিজেই একটা বিং, বিইআইএনজি, বিং হচ্ছে একটা ফর্ম, আর কি বিন, বিন হচ্ছে একটা ফর্ম। তাহলে এই সমস্ত গুলো হচ্ছে কি, এই সমস্ত গুলো হচ্ছে বি ভার্বের ফর্ম। ঠিক আছে, বি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ভার্ব। ক্লিয়ার? বোঝা গেল? চলো বি ভার্ব তো এবার জানলাম। এবার আমরা জেনারেলি কি জানি যে মেইন ভার্বেরও কটা ফর্ম থাকে না, আমি যদি বলি ভার্বের কটা ফর্ম থাকে, ভার্বের কটা ফর্ম থাকে, ভার্ব মানে কি জেনারেলি মেইন ভার্বের কটা ফর্ম থাকে, তখন তোমাদের আনসার কি হওয়া উচিত, বেশিরভাগ স্টুডেন্ট আমাকে 3টে ফর্ম বলে থাকে, আর যারা জানো প্রপারলি তারা কি বলো 5টা ফর্ম। ভার্ব হ্যাজ 5 ফর্মস, V1, V2, V3, V4 and V5। যেমন আমরা আগের ভার্বটা নিয়েছিলাম গো, দেখে নাও কি কি ফর্ম আছে। গো, গোটা পাস্টে কি হয়ে যায় ওয়েন্ট, এটাকে আমরা এই জন্য কি বলি V2 ফর্ম বলি, বুঝতে পারছো, এটা পাস্টের ফর্ম। তারপর গো ওয়েন্ট, তারপর কি হয়ে যায় গান, গো ওয়েন্ট গান, তারপর কি হয়ে যায় ফোর্থ ফর্ম কি গোয়িং। তো এই পর্যন্ত কিন্তু আমরা জানি, তারপরে কিন্তু এই পার্ট গুলো অনেকে জানো না, ভাবে কি নতুন কিছু ভার্ব ফর্ম হচ্ছে, না, এটা হচ্ছে গো ভার্বেরই ফর্ম গোয়িং, ফোর্থ ফর্ম, এন্ড ফিফথ ফর্ম হচ্ছে গোজ। গোজটা কিন্তু কোনো আলাদা কিন্তু ভার্ব নয়, গোজটা হচ্ছে গো ভার্বেরই ফর্ম। অর্থাৎ তার মানে কি বোঝাচ্ছি, সব সময় মাথায় রাখবে ভার্ব যখন তার বেস ফর্মে থাকে বা ফার্স্ট ফর্মে থাকে, সব সময় ভার্ব কিন্তু প্লুরালে থাকে, প্লুরাল। ভার্ব কিন্তু তার বেস ফর্মে কিসে থাকে, প্লুরালে থাকে, প্লুরাল। ওকে, এন্ড ভার্বকে যখন তুমি সিঙ্গুলার হিসাবে ব্যবহার করো, অর্থাৎ ভার্বের সাথে যখন এস ইএস অ্যাড করো, তখন সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার সেন্সে ইউজ হয়। এন্ড সিঙ্গুলার সেন্সে ইউজ হয় বলে তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এই গোস ইউজ করো। এই গোসটা আর কিছুই নয়, ভার্বের ফিফথ ফর্ম, যেটা সিঙ্গুলার ফর্ম ডিনোট করে, কারণ ভার্ব সব সময় তার বেস ফর্ম প্লুরালে থাকে। এটা কিন্তু মাথায় রেখো, ভার্ব সব সময় কি থাকে, প্লুরালে থাকে তার বেস ফর্মে। তুমি যে এস এস অ্যাড করো সেটা ভার্বকে সিঙ্গুলার বানাও, যাতে তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইউজ করতে পারো, এন্ড তখন ভার্বের ওটা ফিফথ ফর্ম হয়ে যায়। জেনারেলি আমরা ভার্ব দিয়ে কি ডিনোট করি, টেন্স ডিনোট করি, এন্ড এই টেন্স বা কোন সময় কাজটা হয়েছে এই টাইম ডিনোট করার জন্য ভার্বের এতগুলো ফর্ম হয়, 5টা ফর্ম হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল?
তাহলে বুঝতে পারলাম আমরা ভার্বের কটা ফর্ম হয় অ্যান্ড অল। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তো এই কিছু কিছু বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া উচিত, আদারওয়াইজ আমরা কিন্তু কি করতে পারবো না, আমরা কিন্তু ভালো করে শিখতে পারবো না, ঠিক আছে। অ্যান্ড বেসিক কিছু কিছু জিনিস আমরা যখন শিখতে যাই তখনই দেখি ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা থাকে, ঠিক আছে। অনেক স্টুডেন্টরা নর্মাল জিনিসও তোমরা ভুল করে থাকো, তো সেই জিনিসটা যেন না হয়। তো তার জন্য তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু দরকার রয়েছে। অ্যান্ড কেন দরকার রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। এর পরের দিন আমরা ডিসকাস করব যে সেন্টেন্সে সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করব। সাবজেক্ট, ঠিক আছে, আমরা ভার্ব জেনে নিয়েছি, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট এবার সেন্টেন্সে আইডেন্টিফিকেশন শিখব। এগুলো কি শিখব? আইডেন্টিফিকেশন। এই আইডেন্টিফিকেশন শেখা ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি সাবজেক্ট আইডেন্টিফাই না করতে পারো, তাহলে ভার্ব আইডেন্টিফাই করতে পারবে না যে ভার্ব সিঙ্গুলার হবে না ভার্ব প্লুরাল হবে। তো এই সিঙ্গুলার বা ভার্ব প্লুরাল হবে সেটা জানার জন্য তোমাকে সাবজেক্ট ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে? সাবজেক্ট ঠিকঠাক মতো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এর পরের দিনের ক্লাসে আমরা হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স সেটা দিয়ে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে। তো আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।